গভীর রাতে হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার দরজায় জোরে করে ধাক্কা দিচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী হবে, কিন্তু দরজা খুলে আমি কি দেখলাম, আমার ভাসুর। হ্যাঁ বন্ধুরা, আমার ভাসুর অত্যন্ত অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তখন নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। তখন আমার ভাসুর আমার পিছু পিছু দৌড়ে এসে আমাকে ধরে ফেলল। তিনি আমাকে মাটিতে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার সাথে তিনি যা করলেন তা শুনলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আমি আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা ও আনন্দ পাবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমাকে সাপোর্ট করবে। বন্ধুরা, আমার নাম অনন্যা। আমার বিয়ে হয়েছিল 3 বছর আগে। বিয়ের 3 বছর পর হঠাৎ করে আমার ভাসুর আমার দিকে খারাপ নজরে তাকাতে থাকে। আমার স্বামীর সামনে আমার ভাসুর আমার সঙ্গে খারাপ কিছু করতে চাইতেন। আমার স্বামী এতটাই দুর্বল চরিত্রে পড়ছিল যে সে নিজে আমাকে তার দাদার হাতে সঁপে দিতে চেয়েছিল। আসলে আমার স্বামী এবং আমার ভাসুর যখন তারা দুজনে স্বেচ্ছায় একে অপরের সঙ্গে এই নোংরা সম্পর্কে জড়িয়ে গেছিল, তখন আমরা কেউ এই বিষয়টা জানতাম না। একটি ছোট্ট গ্রামে আমি থাকতাম। আমাদের আলাদা আলাদা বাড়ি ছিল। আমি যে গ্রামে থাকতাম তার পাশের গ্রামে অরুণ নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। অরুণ ছিল পরিবারের ছোট ছেলে এবং আমার ভাসুরের নাম ছিল বিক্রম। বিয়ের 2 বছর পর আমি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম, কিন্তু আমার ভাসুর এবং আমার ভাসুরের স্ত্রী কোনো বাচ্চা হয়নি। তাদের দুজনে কিন্তু আমাদের অনেক আগেই বিয়ে হয়েছিল। এটা নিয়ে আমার শাশুড়ি কখনো মাথা ব্যথা করেনি, কারণ আমার শাশুড়ি খুব ভালো মানসিকতার মানুষ ছিলেন। তিনি আমাকে এবং আমার স্বামীকে অনেক ভালোবাসতেন। কিন্তু আমার শাশুড়ি আমাদের সঙ্গে পুরাতন বাড়িতেই থাকতেন। আমার ভাসুর যেটা নিজের বাড়িতে থাকতো, সেই বাড়িটা আমাদের এই পুরাতন বাড়ি থেকে কিছুটা দূরে ছিল। সেদিন দুপুরবেলা আমার ভাসুর হঠাৎ করে আমার স্বামীকে নিয়ে নিজের বাড়ি থেকে বের করে টানতে টানতে আমাদের এই পুরাতন বাড়িতে নিয়ে আসে। তার আগে আমি জানি না কেন আমার স্বামী বাড়ি থেকে অনেক দ্রুত দৌড়ে এসে বাড়ির ভেতরের ঢুকে রুমের দরজা লাগিয়ে দিল। খুবই হাঁপাচ্ছিল। আমাকে বলল আমাদের বাড়িতে কেউ এলে দরজা খুলবে না। আমি বললাম ঠিক আছে। ঠিক ওই সময় আমাদের দরজায় কেউ এত জোরে ধাক্কা দিতে লাগলো যে আমার স্বামীর বারণ করা সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে বাড়ির দরজা খুলতে হয়েছিল। আমি যখন বাড়ির দরজা খুললাম, তখন আমার ভাসুর ধাক্কা মেরে আমার স্বামীকে ঘর থেকে ফেলে দিল। আমি তখন ডেকে আমার ভাসুরকে বললাম, দাদা আপনি এটা কেমন ব্যবহার করছেন? দিদিকেও এভাবে ধাক্কা দিচ্ছেন কেন? ওই সময় আমার ভাসুরের চোখে অনেক বেশি রাখছিল। আমার ভাসুর তখন ডেকে আমাদের রুমের দরজা ভেঙে দিয়ে আমার স্বামীর কলার ধরে ঘর থেকে বের করে জোরে জোরে ধাক্কা দিয়ে বলল, তোমার স্বামী আর আমার বউ এরা দুজন মিলে আমাকে ঠকিয়েছে। একে তো আমার ভাই বলতে ঘেন্না হচ্ছে, একে তো আমি আজ প্রাণে মেরে ফেলব। সাহস কী করে হলো আমার বউর সঙ্গে বাজে সম্পর্ক করার? সবকিছু শোনার পরেও আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম, কারণ স্বপ্নে ভাবতে পারিনি আমার স্বামী এরকম কিছু নোংরা একটা কাজ করবে, তাও আবার তার নিজের বউদের সঙ্গে। তারপরেও আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার ভাসুরকে বলল, দাদা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভাসু তখন বলল, তুই এটা ভুল নয়, অনেক বড় অপরাধ করেছিস, আর এটা শাস্তি তো পেতেই হবে তোকে। আমি এক্ষুনি গ্রামের মাতবরদের ডেকে তোর ব্যাপারে আমি নালিশ জানাবো। গ্রামের মাতবরদের কথা শুনে আমার স্বামী অনেক ভয় পেয়ে গেল। বললো, দাদা তোমার পায়ে ধরছি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তুমি দয়া করে এসব পঞ্চায়েত ডাকতে যেও না। ওই সময় আমার স্বামী আমার ভাসুরের পা ধরে বলল, আমি ভুল করেছি দাদা, আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাকে আর তুমি বাড়াবাড়ি করো না, তাহলে আমাদের বাড়ির মান সম্মান কিছুই থাকবে না। আমার ভাসুর তখন আমার স্বামীর চুলের মুঠি ধরে বলল, মান সম্মান আর কিছু বাকি রেখেছিস? তুই সব শেষ করে দিছিস। তুই যা করেছিস তোকে আর আমি কোনোদিন ক্ষমা করবো না, আর তোকেও স্ত্রী হিসাবে গ্রহণ করবো না। তুই যার সঙ্গে মুখ কালো করেছিস ওর সঙ্গে থাক। ওই সময় আমার শাশুড়ি ঘরে ঢুকে ভাসুর এবং আমার স্বামীকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? এভাবে চিৎকার চেঁচামেচি ঝামেলা করছিস কেন? এদিকে আমার শাশুড়ি আমাকে মাথায় হাত দিয়ে খাটতে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি এভাবে মাথায় হাত দিয়ে খাচ্ছ কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? এই বাড়িতে কে কি বলেছে বলো তো? আমার ভাসু তখন ডেগে মেগে তার মাকে বলল, তোমার ছোট ছেলে আর আমার বউ, তোমার বড় বৌমা, দুজন মিলে আমাদের
ঠকিয়েছে মা। আমি নিজের চোখে দুজনকে একসঙ্গে সব কিছু করতে দেখেছি। আমার শাশুড়ি তখন আমার স্বামীর কাছে এসে বললেন, ছি 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 ছি, তুমি এরকম করবে আমি তো কখনো ভাবতেও পারিনি। আজ তোমার জন্য আমার বাড়িতে এত বড় অশান্তি ঝামেলা সৃষ্টি হয়েছে। তারপর আমার স্বামী ভাসুরের পা ধরে বলল, দাদা তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে গ্রামের পঞ্চায়েতকে দেখো না। আমার ভাসুর তখন বলল, তুই যেমন আমার মান সম্মান সব কিছু নষ্ট করেছিস, ঠিক কোনো রকম আমিও তোর সম্মান ভালো থাকতে দেব না। যতক্ষণ না আমি নিজের বদলা নেব ততক্ষণ আমি তোকে ছাড়বো না। আর আমার বদলা তখন পুরো হবে যখন আমি তোর বউয়ের সঙ্গে বাজে সম্পর্ক করতে পারবো, তবেই তুই বুঝতে পারবি কতটা কষ্ট হয়। ভাসুরের মুখ থেকে এরকম নোংরা কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কোনো সমস্যার সমাধান নয়। আপনি এভাবে বেশি সমস্যা তৈরি করতে পারেন না। আর আপনি আমার ভাসুর, আপনি ভাসুর হয়ে এরকম অশ্লীল কথা কিভাবে বলতে পারলেন? আমার স্বামী তখন আমার কাছে এসে বলল, দাদা যেটা বলছে তোমাকে সেটা করতে হবে, নইলে দাদা যদি পঞ্চায়েতের কাছে আমাকে নিয়ে যায় তাহলে তো সম্মান একেবারে নষ্ট হয়ে যাবে, আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। ওই সময় আমার শাশুড়ি বললেন, ছি ছি, আমার ছেলে তোদের মতো ছেলে হওয়ার থেকে আমি বন্ধাই ভালো ছিলাম। আল্লাহ তো আমার নিঃসন্তান হয়ে থাকা ভালো হয়েছে যে তোদের বাবা এই পৃথিবীতে নেই, না হলে তোদের এই কুকর্ম দেখে তার জান কেঁপে যেত। আমি তখন বললাম, যা কিছু হোক না কেন আমি নিজের মান সম্মান নষ্ট করব না, তাতে আমার ভাসুর যা কিছু করুক না কেন, প্রয়োজনে আমি আমার নিজের জীবন ত্যাগ করে ফেলবো, কিন্তু তাদের ফাঁদে পড়ে আমি মরে গেলে কোনো অশ্লীল কর্ম করতে পারবো না। আমার ভাসুর তখন আমার স্বামীর কাছে এসে বলল, তুই নিজের বউকে ভালোভাবে বুঝিয়ে দে, আর তা না হলে আমি কিন্তু এক্ষুনি পঞ্চায়েত দেখে তোর বিচার করব। আমি তখন দেখে আমার স্বামীর গালে একটা থাপ্পড় মেরে দিলাম। পাপ করছো তুমি, আর শাস্তি পাবো আমি, এমন কোনো ধরনের বিধান পৃথিবীতে নেই। আমি মরে গেলেও এ কাজ করতে পারবো না। তোমার চরিত্রের দাগ আছে, কিন্তু আমি কোনোদিন আমার চরিত্রের দাগ দেব না। আর এই জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আজ তোমার মতো পুরুষের সঙ্গে আমার সংসার করা সম্ভব না, তাহলে আমার সম্মানটুকু একবার হয়ে যাবে। তুমি কেমন স্বামী, হ্যাঁ? নিজের স্ত্রীর মান সম্মান অন্য কারো হাতে তুলে দিচ্ছ। সে ভগবান যেন তোমার মতো স্বামী আর কারোর কপালে না দেয়। আমি তখন আমার স্বামীর দিকে জেগে গিয়ে বললাম, শুধুমাত্র তোমার জন্য আজ আমাদের বাড়িতে এত শান্তির সৃষ্টি হয়েছে, আর তোমাদের ভুলের জন্য আজ আমার মান সম্মান নিয়ে লোকে খেলতে চাইছে। তোমার এমন কি বাধ্যতা ছিল যার জন্য তুমি এত বড় একটা নোংরা কাজ করলে? আর পুরো দুনিয়াতে তুমি আমার স্বামীকে পেয়েছিলে নিজের চাহিদা পূরণ করার জন্য। জি, তোমাকে আমি যতটা ভালো ভেবেছিলাম তুমি তার চাইতে অনেক বেশি খারাপ। আমার স্বামী নিয়ে একটা কোনায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। তারপর আমি যখন কোনো মতে আমার ভাসুর এবং আমার স্বামীর কথা কোনোভাবেই মানতে রাজি হলাম না। আমার শাশুড়ি ও যখন আমার সপক্ষে ছিলেন এবং তিনি যখন এই কাজটা করতে বাধা দিলেন নিজের ছেলেদের, তখন আমার স্বামী ও ভাসুর জোর করে আমার শাশুড়িকে এবং আমার মেয়েকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। তারপর আমার স্বামী ভাসুরকে বলল, মাকে তো ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, এবার আমার বউয়ের সঙ্গে তোমার যা করার আছে করো। এটা বলে আমার স্বামী যখন ঘরের বাইরে চলে গেল এবং আমার ভাসুর যখন আমার দিকে এগিয়ে আসছিল, তখন আমি না পেরে আমার ভাসুরকে জোরে ধাক্কা দিলাম, ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলাম। আমার ভাসুর আমার পেছনে আমাকে ধরার জন্য ছুটে আসছিল। আমি তখন কোনো রকমভাবে নিজের মান সম্মান রক্ষা করে তাড়াতাড়ি পঞ্চায়েতের কাছে সে হাজির হই। আমি ভেবেছিলাম পঞ্চায়েতে আমার সঙ্গে ন্যায্য বিচার করবে, কিন্তু পঞ্চায়েত আমাদের ব্যাপারে সব কথা শোনার পর যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা শুনে আমার পায়ের তলা মাটি সরে গেল। সব কিছু শোনার পরে পঞ্চায়েত আমার ভাসুরকে জিজ্ঞেস করলো যে কি চাই। আমার ভাসুর তখন জোর গলায় বলে উঠল, আমার ভাই যেমন আমার বউয়ের সঙ্গে বাজে কাজ করেছে, আমি ঠিক তার বউয়ের সঙ্গে এরকম বাজে কাজ করতে চাই, তবে আমার সঙ্গে ন্যায্য বিচার হতে হবে। পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তিনি তার সহকর্মীদের সঙ্গে কিছু আলোচনা করার পর ঘোষণা করলেন যে আমার ভাসুর যেটা বলেছেন সেটাই হবে এবং ওর সিদ্ধান্তটাই সঠিক। ওটা শোনার পরে তো আমি পঞ্চায়েতকে বলেছিলাম, আপনারা কি ঠিক করলেন? আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন, কিন্তু আমার স্বামী এবং আমার ভাসুর এবং আমার ভাসুরের স্ত্রী ওর কাজ করেছে, কিন্তু এটা শাস্তি আমি কেন পাবো? আমার সঙ্গে এত বড় পাপ কাজ আপনারা করতে পারেন না।
ওদিকে আমার ভাসুরের স্ত্রী শাস্তি স্বরূপ পঞ্চায়েতের প্রধান এবং তার সহকর্মী পঞ্চায়েতের ঘর তাকে বন্দি করে রেখেছিল। আমি যখন পঞ্চায়েতের আদেশ মানতে রাজি হয়নি, তখন পঞ্চায়েতের প্রধান বলে দিয়েছিল যে গ্রামের কোনো মানুষ যাতে আমাদের সাহায্য না করায়, আমাদের কোনো দোকানদার যাতে আমাদের কাছে কোনো জিনিস বিক্রি না করে, এমনকি গ্রামের যে টিউবওয়েল থেকে আমরা জল তুলতাম সেটাও আমাদেরকে বারণ করে দিয়েছিল। আসলে আমাদের গ্রামের মানুষের পঞ্চায়েতের প্রত্যেকটা আদেশ খুব ভালোভাবে মেনে চলত। তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। পুলিশের কাছে কেউ ভয়ে যেত না, কারণ পঞ্চায়েত যখন জানতে পারত যে কোনো মানুষ বিচার নালিশ নিয়ে পুলিশের কাছে গেছে, তখন তাদের সমস্ত সুযোগ সুবিধা পঞ্চায়েত বন্ধ করে দিত। তাই গ্রামের মানুষ ভয়ে পুলিশের কাছে যেত না। গ্রামে কোনো বাড়িতে কোনো কিছু অসুবিধা হলে সেটা পঞ্চায়েত মীমাংসা করত। এমনকি কেউ যদি পুলিশের কাছে যেতে চাইতো তাহলে পঞ্চায়েত তাকে কঠিন শাস্তি দিত। পঞ্চায়েতের যা মীমাংসা হয়েছিল সব কিছু শোনার পরেও আমার স্বামী কাপুরুষের মতো চুপচাপ দাঁড়িয়েছিল। আমার তো এটা ভেবে আশ্চর্য লাগছিল, একটা মানুষের সঙ্গে এত বছর সংসার করার পরেও সে কিভাবে নিজের বউকে ধোঁকা দিতে পারে। শুধু তাই নয়, নিজের কুকর্ম করার পরেও তার সমস্ত কুকর্মের ফল আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারে। সে যদি ভুল করার পরেও নিজের ভুল স্বীকার করে শাস্তি ভোগ করে নিত, তাও আমি তাকে ক্ষমা করে দিতাম। এদিকে আমি মনের মধ্যে জেদ নিয়েছিলাম যে যাই হোক না কেন আমি নিজের ভাসুরের কাছে নিজেকে সঁপে দিতে পারবো না। আর অন্যদিকে আমার ভাসুর আমার স্বামীর সঙ্গে বদলা নেওয়ার চক্করে আমাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। আর পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী গ্রামের কেউ আমাদের সাহায্য করতে রাজি হয়নি। গত 2 দিন থেকে আমি, আমার শাশুড়িও আমার মেয়ে, আমরা না খেয়ে দিন কাটাচ্ছিলাম। আমাদের বাড়িতে সমস্ত খাবার শেষ হয়ে গেছিল। আমার শাশুড়ি যখন গ্রামের দোকানে গেছিল চাল ডাল কেনার জন্য, তখন কেউ আমাদের খাবার দেয়নি, কারণ গ্রামের পঞ্চায়েত বলেছিল আমাদের যদি কেউ কিছু সাহায্য করেন তাহলে আমাদের মতো তাদের অসহায় করে ছেড়ে দেবে। এই ভয়ে কেউ আমাদের সাহায্য করেনি। আমার 4 বছর ছোট মেয়েটা না খেয়ে দিন কাটিয়েছিল। ওদিকে আমার স্বামী শাশুড়ি ভয়ে আমাদের বাড়িতে ফেরেনি। তারপর সেদিন সন্ধ্যায় আমাদের বাড়ির দরজায় যখন কেউ ডাক দিচ্ছিল, তখন দরজা খুলে দেখলাম আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার পুরো শরীর রাগে জ্বলছিল। সে তখন আমাকে ধরে বলল, দয়া করে তুমি পঞ্চায়েতের কথা মেনে নাও এবং আমার দাদার সঙ্গে কাজটি করে নাও। মাত্র 1 দিনের ব্যাপার তো, প্লিজ তুমি আমার প্রতি দয়া করো, আর তা না হলে আমি মরে যাব। যদি তুমি এই কাজটি করো তাহলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, আমার সব কিছু আগের মতোই হয়ে যাবে, নাহলে আমাদের না খেয়ে মরতে হবে। আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার স্বামীর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, খুশামদ আর আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না। আজ তোমার পাপের ভাগে আমরা সবাই হয়ে গেছি, আর তোমার জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। ছি, ঘৃণা হচ্ছে আমার তোমাকে দেখে। আমার স্বামী তখন আমার দিকে আঙুল দেখিয়ে বলল, সব দোষ তোমার। তুমি যদি দাদার পরামর্শ মেনে নিতে তাহলে আজ এত খারাপ দিন আমাদের দেখতে হতো না। আমি তখন স্বামীকে বললাম, তুমি কি ধরনের স্বামী যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিজের স্ত্রীকে নিজের দাদার কাছে বিক্রি করে দিতে চাইছ? প্রত্যেকটা স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীর মান সম্মান রক্ষা করা, কিন্তু তুমি এতটা নির্দয়, নিষ্ঠুর, আমার মান সম্মান নিজের হাতে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ। আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, নইলে আমি ধাক্কা মেরে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। ওই সময় আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এসে তার ছেলেকে দেখে অনেক রেগে গিয়ে বলল, বেরিয়ে যা এখান থেকে, নাহলে আমার এই হাতের লাঠি দিয়ে তোর পিঠের ছাল তুলে নেব। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোর মুখ একদম দেখতে চাই না। ওই কথাটা বলে আমার শাশুড়ি আমার স্বামীর ঘর থেকে বের করে দিল। আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলে বললেন, আমি যতদিন বেঁচে আছি তোমার সঙ্গে অন্যায় করতে দেব না। আমি তোমার নিজের মা না হতে পারি, কিন্তু আমি তো তোমার শাশুড়ি মা। তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো তাহলে আমি তাকে এভাবে রক্ষা করতাম। তুমি আমার নিজের মেয়ে না হলেও তুমি তো অন্য কারোর মেয়ে, তাই তুমি একদম চিন্তা করো না। এই বলে আমার শাশুড়ি নিজের হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আমি তখন কিছু বুঝতে পারছিলাম না আমি এখন কি করব। একবারের জন্য আমি ভাবলাম আমার বাবা মায়ের কাছে আমি চলে যাব, কিন্তু আমার বাবা মা তো নিজেরাই খুব অসহায় ছিলেন। আমার বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে কাজ করতে পারতেন না, এবং আমার দাদা তাদের থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছিল। ওই অবস্থায় আমি যদি বাবা মায়ের বাড়িতে চলে যেতাম তাহলে হয়তো তাদের উপরেই বোঝা হয়ে যেতাম। এই ভেবে আমি বাবা মায়ের কাছে যেতে পারিনি। সেদিন রাতে
সেদিন রাতের বেলা আমাদের বাড়িতে কিছু খাবার ছিল, যে 2টা মুড়ি রাখা ছিল, সে 2টা মুড়ি জলে বেঁচে আমার মেয়েকে খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে আমার শাশুড়িও আমি সেদিন রাতে না খেয়েছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হলো আমাদের দরজায় কেউ জোর করে ধাক্কা দিচ্ছে। তখন মনে হয়েছিল হয়তো আমার স্বামী আবার বাড়ি ফিরে এসেছে। দরজায় শব্দ পেয়ে আমার মেয়ে ও শাশুড়ি উঠে যাবে এই কথা ভেবে আমি তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলতে তাকে দেখে ভয়ে আমার শরীর কেঁপে উঠল। কারণ দরজা খুলতে দেখলাম আমার হাসুর দাঁড়িয়ে আছে এবং সে আমাকে দেখে বলল, দেখো তুমি আমার ভাইয়ের বউ। এটা আমি খুব ভালোভাবে জানি, কিন্তু আমার মান সম্মান এবং আমার জীবন নষ্ট করেছে তোমার স্বামী, সেটার বদলা আমি নেবই। তাই তোমাকে আমার সঙ্গে রাত কাটাতেই হবে, নইলে না খেয়ে থেকে তোমাদের জীবনটা একেবারে নাজেহাল অবস্থা করে ছাড়বো আমি। আর তোমার মেয়ে না খেতে পেরে মারা যাবে। তাই তুমি যদি তোমার মেয়েকে একটু ভালোবাসো তাহলে আমার সঙ্গে রাত কাটানো রাজি হয়ে যাও, নাহলে আমি তোমার সঙ্গে জোর জবরদস্তি করে সম্পর্ক করতে বাধ্য হব। তারপর আমি ভাসুরকে বললাম, আমার মেয়ের চিন্তা আপনাকে করতে হবে না, আমার মেয়ের জন্য এখন আমি বেঁচে আছি, নইলে কবেই মারা যেতাম। ভাসুরের কথা শুনে আমি তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তখন তিনি ছুটতে ছুটতে আমার পেছনে এলেন। আমিও বুঝে গেছিলাম তিনি যেভাবেই হোক আজকে আমার সাথে এই খারাপ সম্পর্কে লিপ্ত হবেন। আমিও অনেক চিৎকার চেঁচামেচি করার পরেও কেউ আসছিল না, কারণ গ্রামের সবাই আমাদেরকে বয়কট করেছিল। আমি পঞ্চায়েতের বিচার মেনে নেইনি, এই কারণে গ্রামের সবাই আমাদের প্রতি বিরূপ ছিল। তারপর আমি ভাবলাম, যেহেতু আজকে আমি আমার ভাসুরের হাত থেকে যে কোনোভাবে রক্ষা পাবো না, আর এদিকে আমার কারণে আমার মেয়েও না খেয়ে আছে, আমার শাশুড়ির সবাই না খেয়ে আছে, সব কিছু চিন্তা করে দেখলাম আমি যদি আমার ভাসুরের সাথে এরকম কাজ করি, তাতে যদি আমার স্বামীর কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আর কী বা করব, আমার কে বা করার আছে। নিজের ইজ্জত বাঁচানোর জন্য অনেক সংগ্রাম করেছি, অনেক চেষ্টা চালিয়েছি, আর পারবো না জীবনের সাথে যুদ্ধ করতে। এখন যা করে ভগবানের ইচ্ছা। এসব কিছু চিন্তা করে আমি আমার ভাসুরের সাথে কাজ করতে রাজি হয়ে গেলাম। আমার ভাসুর এতটাই শক্তিশালী ক্ষমতাশীল ছিল যে মনে হচ্ছিল যেন আমার উপর একটি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছিল। আমি আমার ভাসুরকে বললাম, দয়া করে আপনি একটু সহনশীল হন, আমাকে অযথা কষ্ট দেবেন না। তারপরেও আমার ভাসুর আমার সাথে সারা রাত অদ্ভুত একটা কর্মকাণ্ড চালিয়ে গেল। মনে হয় অনেকটা রাগে আমার সাথে এরকম করেছিল। তারপর আবার ভাসুর শান্ত হয়ে সব কিছু মেনে নিয়েছিল। এরপর আমাদের পরিবারের আবার আগের মতো শান্তি হয়ে উঠেছিল। আমি আমার স্বামীর পাপের কারণে এর শাস্তি আমাকে ভোগ করতে হয়েছিল। বন্ধুরা, আমি তোমাদেরকে কি বলবো, হয়তো তোমাদের জীবনে আমার মতে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই এই পরিস্থিতি সাবধানতা অবলম্বন করতে চেষ্টা করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে দেবে। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বাই বাই।